আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার, লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 24। চলুন আজকের পর্ব শুরু করি। অফিসে পৌঁছাতে না পৌঁছাতে রিচার্ডের ঠান্ডা মেজাজ তিরিক্ষি মেজাজে পরিণত হলো। তার ডেস্কের উপরে অজস্র চিঠি এলোমেলো হয়ে পড়ে আছে, যা কিছুদিন ধরেই আসছিল। রিচার্ড প্রতিবারই সেগুলো অবহেলা করে গিয়েছে, খুলেও দেখেনি কোনোদিন। এগুলো লারার কাজ। তবে আজ প্রতিদিনের মতো চিঠিগুলো ওয়েস্টবিনে ফেলে না দিয়ে রিচার্ড কিছু চিঠি খুলে পড়ল। সবগুলোতে ছিল প্রেমের জোয়ার, কাছে আসার উষ্ণ বার্তা। রিচার্ড হাতে কলম নিল, তারপর একটি চিঠি হাতে নিল, তাকালো যেখানে লেখা ছিল, প্রিয়র চেয়েও প্রিয়, আমি তোমাকে খুব ভালোবাসি। সেই চিঠির উল্টো পিঠে রিচার্ড নিজে লিখল, নষ্টর চেয়েও নষ্ট, এভাবে অন্যের স্বামীকে চিঠি দিতে বলি হয়? লজ্জা লাগে না? আরেকবার যদি একটা চিঠি আসে তো তোর বাঁশবাগানের ছাড়ে আগুন জ্বালিয়ে দিব, শালি সস্তা। অতঃপর আরেকটা চিঠি যেখানে লেখা ছিল, একবার সুযোগ দিয়ে তো দেখো বেবি। তাতে রিচার্ড লিখল, আমার ম্যাডামের একটা আর এজান কোরবান। পথঘাটের নর্দমায় তাকানোর মতো হাজবেন্ড ছিল না আমার ওয়াইফের ডেস্টিনিতে। লেখা শেষ করে রিচার্ড দারোয়ানকে ডেকে চিঠিগুলো তার হাতে দিল। চোখে ক্ষুব্ধ অগ্নি আর মনের ভিতর বিরক্তি নিয়ে হনহনিয়ে অফিস থেকে বেরিয়ে গেল রিচার্ড। আলোছায়া অনাথ আশ্রমটি মানবতার ফেরি দপ্তরের হাতে করা আশ্রয়। এখানে শত শত অবহেলিত শিশু মমতার ছোঁয়ায় বড় হয়ে উঠেছে। তাকবীরের গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। গাড়ি থেকে নামতেই কালো পোশাক পরা বিদেশি গার্ডরা সামনে এসে দাঁড়ালো তাকবীরের সামনে। পাঞ্জাবির পকেট থেকে একটি কার্ড বের করে তাদের দিল। স্ক্যানের সাথে মিলিয়ে নিয়ে তারা নিশ্চিত হলো এই কার্ড ছাড়া এখানে প্রবেশ অসম্ভব। মেশিনের সংযোগ মিলে যেতেই গেট খুলে গেল। তাকবীর গাড়িটা আশ্রমের ভিতরে প্রবেশ করলো। তাকবীর গাড়ি থেকে নামতেই এক ঝাঁক উচ্ছ্বাসিত শিশু মৌমাছির মতো তাকে ঘিরে ধরল। তাকবীর হাসি মুখে সকলের সাথে কথা বলল, তাদের হাতে চকলেট তুলে দিল। এরপর আশ্রমের ভিতরে প্রবেশ করলো। ভিতরের একটি গোপন রাস্তা সোজা নিয়ে গেল নিচের সিঁড়ির দিকে। সিঁড়িতে যেতে হলেও আবারও কার্ড পাঞ্চ করতে হয়। তাকবীর কার্ড পাঞ্চ করতেই দরজা খুলে গেল। তাকবীর সিঁড়ি বেয়ে নেমে পৌঁছালো ঠিকানা নামক বেসমেন্টে। আশ্রমের নিচে এই ঘরের বিশেষ অস্তিত্ব রয়েছে। বেসমেন্টটা এটি দুই ভাগে বিভক্ত। সেখানে এক অংশে মানবতার চর্চা আর অন্য অংশে নীরবতার পর্দায় মোড়ানো অজানা কার্যকলাপ। মাটির নিচে তৈরি এই বিশাল বেসমেন্ট উপরের কাঠামোর থেকে বড় এবং নিখুঁত সুরক্ষার ঘেরা। নিচের অংশ আবার দুভাগে বিভক্ত। তাকবীর মার্চ 24 লেখা অংশের দিকে এগোলো। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই গা শিউরে ওঠার মতো দৃশ্য সামনে এলো। দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ, ছড়িয়ে থাকা ভাঙ্গা আসবাব আর অদ্ভুত কিছু সরঞ্জাম। জায়গাটা যেন কোনো অদ্ভুত সাইকোপ্যাথের কল্পনার প্রদর্শনী। ভিতরে পা রাখতেই তাকবীরের জুতা তাজা রক্তে ভেজা ফ্লোরে পড়ল। প্রতিটি ধাপে নাকে ভেসে এলো পচা মাংসের উৎকট গন্ধ। বাতাস ভারী হয়ে উঠেছে অজানা আতঙ্কে। তাকবীরের চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। এই কক্ষে মাংস কাটার এমন কোনো অস্ত্র নেই যেটা নেই। এখনো ধারালো ছুরিগুলোতে রক্তের শুকনো দাগ লেগে আছে। অবাক করে দিয়ে এই কক্ষে প্রবেশ করতেই তাকবীরের চোখের মনির রং বদলে যায়। চেহারায় ফুটে ওঠে এক নৃশংস হিংস্রতার প্রতীক। চেয়ারে সেই ছেলেটাকে বেঁধে রাখা, সেদিন যারা পাহাড়ে তাকবীরের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল, ওদের মধ্যে বাকি ছেলেগুলোর নিথর দেহ রক্তাক্ত মেঝেতে পড়ে আছে। সকলের শরীর সাদা হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে শরীরে রক্তের কোনো অস্তিত্ব নেই। চেয়ারে বাঁধা থাকা ছেলেটাও ইতিমধ্যে শরীর ছেড়ে দিয়েছে, মাথা ফেলে দিয়েছে। আর তার চারপাশে ঘেরাও করা কয়েকজন, তাদের হাতে বড় বড় ইঞ্জেকশন, যেগুলো দিয়ে তারা ছেলেটার শরীর থেকে টেনে টেনে সব রক্ত বের করে নিচ্ছে, যেভাবে বাকিদের থেকে নিয়েছিল। রক্তগুলো একটা বালতিতে জমা করা হচ্ছে।
তাকবীরের পরনে সাদা পাঞ্জাবিটা একটানে খুলে ফেলল। উত্তেজনায় শিরা টান টান হয়ে আছে। ধৈর্যের সব বাঁধ ভেঙে গেল। লোহার টেবিলের থেকে ধারালো ছুরিটা তুলে নিল। এক নিঃশ্বাসে ছেলেটার গলায় চালিয়ে দিল ছুরির তীক্ষ্ণ ধার। মুহূর্তেই মন্ডু শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে থাকা নিথর দেহগুলোর উপর গড়িয়ে পড়ল। ফিনকি দিয়ে ছুটে আসা রক্ত ছিটকে পড়ল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। কিন্তু এখানেই থেমে থাকেনি তাকবীর। রক্তে ভরা বালতিটা শক্ত হাতে তুলে নিল। এক প্রবল প্রচেষ্টায় উষ্ণ টাটকা রক্ত শরীরের উপর ঢেলে দিয়ে সেরে নিল আজকের গোসল। সঙ্গে সঙ্গে তৃপ্তির শীতল হাসি ফুটে উঠল ঠোঁটে। আশ্রম থেকে কিছু দূরে নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে কালো জিপটা। এরিক তীক্ষ্ণ দৃষ্টিতে গার্ডদের চলাফেরা খেয়াল করে নিখুঁতভাবে সাজিয়ে নিল নিজের পরিকল্পনা। এখানকার গার্ড বদল হয় প্রতি ঘন্টায়। সেই ফাঁকতেই কাজে লাগাতে প্রস্তুত হয় এরিক। পিছনের গেটের কাছ থেকে গার্ড সরে যেতেই নিঃশব্দে এক লাফে দেওয়াল টপকে উপরে নেমে গেল এরিক। দ্রুততার সঙ্গে গা ডাকতে হলো, কারণ নতুন গার্ডদের আগমনের সময় হয়ে এসেছে। চতুরতার সঙ্গে আশ্রমের অভ্যন্তরে প্রবেশ করলো এরিক। আগের দিন ছোট্ট বাচ্চাটার শরীরে ভিক্টর যে খেলনা গাড়িটা লাগিয়ে দিয়েছিল সেটাই ছিল হিডেন ক্যামেরা। বাচ্চাটি আশ্রমের ভেতর প্রবেশ করতেই বাইরে থেকে রিমোট কন্ট্রোলে গাড়িটির পরিচালনা করতে থাকে এরিক। কাল রাত জুড়ে এরিক সজাগ থেকেছে। আশ্রমের প্রতিটি কোনায় কোনায় চোখ রেখেছে। তবে কোনো সন্দেহজনক কিছুই ধরা পড়েনি, বরং এরিকের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। এরিক হাল ছাড়েনি। শেষ রাতের ফুটেজ হঠাৎ ধরা পড়ে তাকবীরের বডিগার্ড রেয়ান আর কয়েকজন গার্ড মিলে কয়েকজনকে টেনে হিঁচড়ে একটা গোপন রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। খেলনা গাড়িটাও সেই পথ নিতে চাইলে সিঁড়ির কাছে পৌঁছাতেই অ্যালার্ম বেজে ওঠে বারবার। স্পষ্ট বোঝা যায় সেখানেও কঠোর সিকিউরিটি সিস্টেম আছে। এরপর আর অপেক্ষা করা চলে না। নিজের চাকরি আর নিরাপত্তার ঝুঁকিতে ফেলে সশরীরে ময়দানে নামার সিদ্ধান্ত নিল এরিক। এরিক ধীরে ধীরে সেই গোপন রাস্তাটার দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো তাকবীরের ঠোঁট কামড়ানোর টিটকানি। অফিসার সম্ভবত ভুল করে এখানে এসে পড়েছেন, তাই না? এক মুহূর্তের জন্য চমক কাটিয়ে এরিক ধীর অথচ দৃঢ়ভঙ্গিতে পিছনে ঘুরল। তাকবীরের চুল ভেজা, গায়ে সদ্য পরা নতুন পাঞ্জাবি। এরিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকবীরের মাথা থেকে পা পর্যন্ত পরখ করে নিল। ঠোঁটে এক টুকরো বিদ্রুপ মিশিয়ে বলল, আজকাল মিনিস্টারদের আশ্রমে গোসল করা হচ্ছে নাকি? তাকবীর ঠোঁট কামড়ে হাসল। গোসলের চেয়ে আশ্রমের শান্তি মুখ্য, অফিসার। এরিকের চোখ সুকীর্ণ হলো। তাহলে কি মিনিস্টাররা এখন শান্তি খুঁজতে বেসমেন্টে যায়? বেসমেন্ট? এখানে তো এমন কিছু নেই। নাটক করছেন? কাল রাতে যাদের টেনে হিঁচড়ে ভিতরে নিয়ে গেলেন তারা কারা? আশ্রমের গার্ড। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাদের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল। তাকবীর এরিক একসাথেই পিছন খুলল। তাকবীরের পিছনে দাঁড়িয়ে আছে তাজওয়ার দেওয়ান, তার পাশে কয়েকজন গার্ড। তাজওয়ার দেওয়ান এসে তাকবীরের পাশে দাঁড়ালো। এরিকের দিকে চেয়ে আন্তরিক এসে বলল, ওই যে ওরা। এরিক পাশের গার্ডগুলোর দিকে তাকালো। ওরা স্পষ্টতই কাল রাতের লোক নয়। এরিক চিবুক শক্ত হয়ে উঠল। তাজওয়ার দেওয়ান ফোন বের করে ব্যস্ত হাতে নম্বর চাপতে চাপতে বলল, অনুমতি ছাড়া একজন মিনিস্টারের প্রপার্টিতে প্রবেশ কি আপনাদের আইন অনুযায়ী অপরাধ নয়? আমি নিশ্চিত নই, আপনার অফিসারের কাছ থেকে জেনে নিচ্ছি। তাজওয়ারের ইঙ্গিত বুঝে এরিকের মুষ্টিবদ্ধ হাত কাঁপতে থাকলো ক্রোধে। তবুও নিজের ধৈর্য সংযত রেখে এগিয়ে গেল তাকবীরের সামনে। ঠোঁটের কোণে মিচকে হাসি ঝুলিয়ে থাকা তাকবীরের চোখে চোখ রেখে বলল, ইউ লুক লাইক আ সাইকোপ্যাথ মিনিস্টার। তাকবীর ঠোঁট কামড়ে মৃদু হাসলো। অবিশ্বাসের টইটম্বুর কণ্ঠে বলল, ইয়েস আই অ্যাম। খুনি, সাইকোপ্যাথ, স্মাগলার, আরও অনেক কিছু। তবে কি জানেন, স্কুলে ইংলিশ স্যার একদিন বলেছিল, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তেমনি আমিও মানবতার ফেরিওয়ালা, যতদিন না পড়ি ধরা। এরিক তাকবীরের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, ধরা এবার পড়বেনি, আর সেটা আমার হাতেই হবে, খুব শিগগিরই। তাজওয়ার হেসে বলল, হ্যাঁ অফিসার, আমি মিনিস্টার তাকবীর দেওয়ানের বাবা তাজওয়ার দেওয়ান বলছিলাম।
এরিক রক্তগরম চোখে তার দিকে একবার তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। তাজওয়ার ফিসেল হাসি দিয়ে ফোন নামে গার্ডদের উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, এই কেউ অফিসার সাহেবকে বাধা দেবে না। এরিক চলে যেতেই তাকবীর বাবার দিকে ফিরল, গভীর চোখে তাকিয়ে বলল, আব্বা, আমি কি আপনার নিজের ছেলে? তাজওয়ার দেওয়ানের কপালে ভাঁজ পড়ল, কণ্ঠ কঠিন হয়ে উঠল। এসব কি বলছো বীর? তাকবীরের কণ্ঠে ক্ষোভ আর হতাশার ছায়া। মানুষ তো তার সন্তানকে ভালো মানুষ বানাতে চায়, আপনি কেন নিজের হাতে আমাকে একটা অমানুষ বানালেন? তাজওয়ার গম্ভীর স্বরে বলল, আবারও বলছি বীর, একটা সাধারণ মেয়ের চক্করে পড়ে অকৃতজ্ঞের মতো কথা বলো না। ভুলে যাও না তোমার মা বোনের কথা। প্রতিশোধের আগুনে তুমি নিজেই এই পথ বেছেছিলে। এক মুহূর্ত দাঁড়ায়নি তাজওয়ার, গমগমে পায়ে শব্দ ফেলে চলে গেল। তাকবীর ঠায় দাঁড়িয়ে রইল, ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। নিজ মনে বলল, এক দেখাতেই প্রেমে পড়েছিলাম, এখন সেই এক দেখাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। ছটফট করছে এলিজাবেথ, চোখে ঘুম নেই, মনের শান্তিও উধাও। বিছানার এপাশ ওপাশ করেও কোনো স্বস্তি মেলে না। কিছুক্ষণ আগেই তাকবীরের সাথে কথা হয়েছে, অথচ সে কথাগুলো যেন আরও অস্থিরতা এনে দিয়েছে ওর মনে। রামুদা এসে রাতের খাবার আর ওষুধ খাইয়ে দিয়ে গেছে সেই কখন, কিন্তু এলিজাবেথের বুকের ভিতরে জমে থাকা অজানা আগুন কোনোভাবেই নিভছে না। তাকবীরের আচরণ এখন মাঝে মাঝে ওর কাছে অদ্ভুত লাগে। সেদিন ঠিকানা নামে সেই ঘরের প্রসঙ্গে তাকবীরের কথার পর আর কোনো প্রশ্ন করা হয়নি বটে, কিন্তু মনের গভীরে জমে থাকা কৌতূহল আজও এলিজাবেথকে শান্তি দেয় না। একে তো নতুন জায়গা, ঘন জঙ্গলের নিস্তব্ধতা, সব মিলিয়ে ঘুম এলিজাবেথের চোখ এড়িয়ে চলেছে। প্রতিটি মুহূর্তে মনের কোণে জমেছে চিন্তার মেঘ। পরিবার পরিজনের জন্য বুকের ভেতর একরাশ কষ্টের ঢেউ ফেলছে। তবে সে তো একলা, তার দুঃখ দেখার কেউ নেই। ফোনটা হাতে নিয়ে একটু বারবার নামিয়ে রাখলেও এবার আর নিজেকে থামাতে পারল না। মায়াজাল নামক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকে দেখলো শেষ কথোপকথনের তারিখ 2 দিন আগে। তারপর নীরবতা, ভিতরে জমে থাকা ক্ষোভ। কিবোর্ডে আঙুল চালালো এলিজাবেথ। অসভ্যটুকি, ওপাশ থেকে এত দ্রুত রিপ্লাই আসবে কল্পনাও করেনি এলিজাবেথ। যেন অপর প্রান্তের মানুষটিও অপেক্ষা করছিল তার একটুখানি শব্দের জন্য। এই মেয়ে, ঘুমোচ্ছ না কেন? ভালো মেয়েরা রাত জাগে না। এলিজাবেথ ভেঙচি কেটে টাইপ করলো, আমি তো ভালো না। কে বললো? আমি নিজেই। কে তোকে খারাপ বলেছে আমাকে বল, তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই তোকারি শুনে একটু চমকে উঠল এলিজাবেথ, তবে বিষণ্ণ মনে এসব এখন বিশেষ গুরুত্ব পেল না। ঠান্ডা ভঙ্গিতে লিখল, তাহলে আগে আমার জিভে টেনে ছিঁড়তে হবে, কারণ আমি নিজেই নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করি। কারণ আছে কিছু কারণ, থাকুক না অজানা, জগৎ তো আজ না কাল বলবেই। তাই আগে নিজেই বলে নিচ্ছি, পরে যদি সুযোগ না পাই। বেশি বোঝা মেয়েদের নারীগত না, জন্মগত স্বভাব। এলিজাবেথ ঠোঁট টিপে হাসল, কিন্তু হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে বুকের ভিতর ধপ করে উঠল। ভয়ে কাঁপা কাঁপা হাতে কম্বলের নিচে গুটিয়ে লিখল, আমার না খুব ভয় করছে। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে মেসেজ এলো, আমি বেশি কথা বলতে পছন্দ করি না, শুধু শুনে রাখো মেয়ে, ভয় পেতে নেই, ভয় পেলে ভয় আরও চেপে ধরে। এলিজাবেথ টুক করে জবাব দিল, এখন করলে কি করব আমি? আমি আসবো? চোখ বড় বড় হয়ে গেল এলিজাবেথের। দ্রুত লিখল, মানে কি বলছেন এসব? আপনি জানেন আমি কোথায় আছি? খুঁজে বের করে নেব, শুধু বলো আসবো কিনা। যত সমুদ্র নদী পার করতে লাগে করব। না না ভাই, থাক, কোনো দরকার নেই। তোমার দরকার না থাকলেও একদিন আসবো, নিজের প্রয়োজনে। আপনার প্রয়োজনে মানে? আমি দেখতে চাই সে সাহসী মেয়েটাকে যে রাত দুপুরে আমার ঘুম কেড়ে নিচ্ছে। এলিজাবেথ অবাক হয়ে ঢং করে লিখল, আজব তো। আরে ভাই, আমি কি চোর নাকি যে আপনার ঘুম কেড়ে নেব? ওপাশ থেকে হাসির উত্তর এলো, না আপি, আপনি চোর না, আপনি ডাকাত। চোয়া ফাঁক হয়ে গেল এলিজাবেথের। ক্রোধে স্টিকার পাঠিয়ে দিল, বলল, আপি। একইভাবে ওপাশ থেকেও আসলো, ভাই। এলিজাবেথ কি লিখবে
বুঝে উঠতে পারছিল না। কথাগুলো তার কাছে একটু অস্বস্তিকর ঠেকলেও এক ধরনের কৌতূহল জাগছিল। এরই মধ্যে ওপাশ থেকে আবারও মেসেজ এলো। আচ্ছা, মেয়েরা কি চায়? এলিজাবেথ কিছুক্ষণ ভেবে টাইপ করলো। পাউন্ডকালরা তো টাকা পয়সা, দামি গাড়ি ভাড়ি এসব চায়। আর তুমি একজন শুদ্ধ পুরুষ। তাহলে আমাদের মতো খারাপ পুরুষের কি হবে? আগুন লাগুক আপনাদের মতো খারাপ পুরুষের মুখে। আচ্ছা, ছেলের কেমন মেয়ে চায়? আজব, আমি জানবো কিভাবে সবারটা? বিরক্ত হয়ে এলিজাবেথ লিখল, উফ, ঠিক আছে, নিজেটাই বলুন। আমার মন ভালো একটা মন চায়, কিন্তু আমার চাঁদ তো শুধু ওটা চাই। এই যেমন এখন ওর ক্রেভিংস হচ্ছে একটু কিছুমিছু। এলিজাবেথ ভ্রুকুচকে লিখল, চাঁদ মানে? ওটা মানুষের শরীরে থাকে নাকি? মানুষের না, শুধু পুরুষ মানুষের। মানে কোথায়? অতলে। মেয়ে মানুষের চাঁদের সৌন্দর্য থাকে তাদের হাসিতে, আর পুরুষের চাঁদের আলোর কার্যকারিতা থাকে তাদের ব্যক্তিগত সেই বিশেষ চাঁদে। এলিজাবেথ থমকে গেল। ওর পেটের ভেতর ছুটে গেল এক ঝাঁক প্রজাপতি। মায়াজাল থেকে আবারও মেসেজ এলো, তোমার স্বামীকে মিস করছো? এলিজাবেথ তপ্তশ্বাস ফেলে বিষণ্ণ মনে টাইপ করলো, একদমই না। তাহলে আমাকে করো। উমা, কেন? কারণ এই শীতের রাতে আমি তোমাকে উষ্ণতা দিচ্ছি। বুঝলো না এলিজাবেথ। কিভাবে? কেন ফিল করতে পারছো না? মে আই হ্যাভ টু এক্সপ্লেইন? অস্বস্তি লাগা সত্ত্বেও এলিজাবেথ দাঁতে দাঁত চেপে লিখল, আপনি কি ছোট থেকে এমন নষ্ট, নাকি বড় হয়ে হয়েছে? ছোট থাকতে ভালোই ছিলাম, এমনকি বড় হয়েও। তবে হঠাৎ এক মেয়ে এলো আমার একলা জীবনে। এক দেখাতেই আমার ধারালো ইস্পাতে কম্পন ধরাতে পেরেছিল সে। তারপর থেকেই আমি নষ্ট। সব দোষ আমার বউয়ের, বুঝলে? এলিজাবেথ বিরক্ত হয়ে লিখল, আপনার সব কথায় ডাবল মিনিং থাকে। এতেই এমনটা মনে হলো? শুনো মেয়ে, আমি খুলে দিলে মুখ হয়ে যাবে তোমার অন্য মুড। ছটফট করবে এই নিশিভোর। এলিজাবেথের গাল লাল লাবার মতো জ্বলে উঠল। তড়িঘড়ি করে বালিশের নিচে ফোন রেখে গালে ঠান্ডা পানি দিতে লাগলো। ওপাশ থেকে কোনো রিপ্লাই না পেয়ে রিচার্ড উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে টেরেসের সামনে গিয়ে থামলো। সামনের কাঁচগুলি ওপাশে অন্ধকারে আচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে, আলোকিত একটা চাঁদ। আজ নতুন ম্যানশনে উঠেছে রিচার্ড। তবে নেসো ওরা এখনো বাগান বাড়িতেই রানীর জন্য তৈরি ম্যানশনে রানী এই প্রথম পা রাখা উচিত। এই ভাবনাতেই এখন ওদের এখানে আনেনি রিচার্ড। চাঁদের আলোতে রিচার্ডের পিছন দেওয়াল এবং বেডসাইডের দেওয়ালে ঝুলনো ছবিগুলো স্পষ্ট হয়ে উঠেছে। অজস্র ফ্রেমে বাঁধানো এলিজাবেথের মুহূর্তগুলো। বিশেষভাবে চোখ পড়ে দেওয়ালের বড় একটা ছবি। লাল চুল, গরনে কলাপাতা রঙের জামা, চোখে মুখে ভয় মিশে থাকলেও ভীষণ মায়াময়। বৃষ্টিতে ভেজা সেই এলিজাবেথ প্রথম সাক্ষাতে এক রূপে রিচার্ডের গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরার ধরা পড়েছিল। সেই ছবি যত্নে এখানে টাঙিয়ে রেখেছে রিচার্ড। তবে এখানে শুধু সেই দিনের ছবি নয়, ক্যালিফোর্নিয়ায় টুইন পিক পাহাড়, ইতালির তাকবীরের বাড়ি, সিলেটের প্রতিটি জায়গার স্মৃতিগুলো ছবিতে বন্দী হয়ে ঝুলছে এই হৃদয়হীন মানুষটির ঘরে। তবুও অনুভূতি প্রকাশে রিচার্ড আজও ব্যর্থ। তার ভেতর জমে থাকা অগণিত অপ্রকাশিত ভালোবাসার ভার যেন কেবল দেওয়ালের ফ্রেমগুলোই বহন করছে। শক্ত মনের গহীনে জমে থাকা দানা দানা সুপ্ত অনুভূতি রিচার্ডকে ভেতর থেকে নিঃশেষ করতে শুরু করেছে। পৈশাচিক বিধ্বংসী মস্তিষ্ক যতটা সেগুলোকে দমাতে চাইছে, অনুভূতির দাবানল ঠিক ততটাই পুঁতে দিচ্ছে তাকে। তামাকু তখনও মন শান্ত করে না, বরং সে অশান্তির ঝড় আরও প্রবল করে তোলে। সে ঝড়ও যেন ফিরে আসে সেই তাণ্ডবেরই কাছে যেখানে রিচার্ডের আত্মা অস্থির। রিচার্ড হাতে তুলে নিল এক বোতল ওয়াইন। হঠাৎই অদম্য ক্রোধে ছুঁড়ে মারল কাচের গ্লাসে। ঝনঝন শব্দে ভেঙে ছড়িয়ে পড়ল কাচের টুকরোগুলো। কাচের ঝনঝনির থেকেও জোরে চেঁচিয়ে উঠল রিচার্ড, পাপ পুণ্যের হয় না সংসার, তবে ক্ষুধা কেন করলে মুড়ে পাপি? আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে
আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। রক্তের গন্ধে ভারী হয়ে উঠেছে অন্ধকার ঘরটা। নিস্তেজ দেহটা পড়ে আছে পাথরের মেঝেতে। চামড়া ফেটে রক্তস্রোতে জমে কালচে হয়ে গেছে। রিচার্ডের হাতের বিশাল মাসেলটা ওঠানামা করছে নির্লিপ্ত দক্ষতায়। প্রতিটি কূপে মাংস ছিটকে পড়ছে চারপাশে। রক্তে ভিজে গেছে খালি শরীর আর নিচের কুচকানো কালো প্যান্ট। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিসে সম্পূর্ণ হচ্ছে একটি বাটি। কুকুরগুলো বেঁধে রাখার শিকল টানতে টানতে পলাপ বকছে। তাদের লালায় মাটিতে গর্ত তৈরি হচ্ছে। এক ঝটকায় বাটিটা ছুঁড়ে দেয় রিচার্ড। পিটবুলগুলো হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল। মাংসের টুকরো ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খেতে থাকলো। হাড় ভাঙার কর্কশ শব্দ আর চোয়ালের চাপা ঘর্ষণের খড়ের নীরবতাকে বিদীর্ণ করে। মাংস ফুরানোর আগেই রিচার্ড ঠান্ডা দৃষ্টিতে নিস্তেজ দেহটার দিকে তাকায়। মাসেজটা আবার প্রশস্ত। আরও মাংস চাই, আরও রক্ত চাই। মৃত্যুর এই বোধসভার শেষ হতে এখনো অনেক দেরি। পাথরের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত জমে ঘন লাল আবরণ তৈরি হয়েছে। লুকাস বিশাল হাতুড়ি দিয়ে হাড়গুলো গুঁড়ো করছে। লাশের স্তূপে জমে থাকা হাড়গুলো আর মানুষ নয়, নিছক মাংসপিণ্ড মনে হচ্ছে। তার দায়িত্ব এখনো 4টা লাশ। প্রতিটি নিস্তেজ দেহ থেকে মৃত্যুর পরে আরও দীর্ঘায়িত হচ্ছে। গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে শরীরের প্রতিটি হাড্ডি। আর ন্যাসো গুঁড়োগুলো বস্তায় ভরছে। মেঝের এক কোণে এখনো রক্তে ভেজা আহত একজন ব্যক্তি অর্ধমৃত অবস্থায় কাতরাচ্ছে। তার ঠোঁট নড়ে না, জবান স্তব্ধ, কারণ রিচার্ড বহু আগেই তার সামনের দাঁতগুলো প্লাস দিয়ে উপড়ে ফেলেছে। ছিন্নমস্তক ব্যথায় তার আর চিৎকার করার শক্তি অবশিষ্ট নেই। রিচার্ড লাশের শরীরের অবশিষ্ট সকল মাংস কেটে এক নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। মাসেজটা হাতে ঘোরাতে ঘোরাতে চিন্তা করছে কোন অঙ্গটা আগে ছিন্ন করবে। কুকুরের লালসা এখনো মেটেনি। আরেক বাটির জন্য অপেক্ষায় তারা শিকল টেনে ধ্বংসের প্রস্তুতি নিচ্ছে। একটু পর এই নিস্তেজ দেহর শেষ টুকরোগুলো তাদের হিংস্র চোয়ালে ছিঁড়ে খাবে। ধ্বংসযজ্ঞের মৃত্যুর এই রক্তাক্ত নাচের শেষ কোথাও নেই। রিচার্ডের চোখে নেমে এসেছে হিংস্রতার অন্ধকার। সে যার ছিন্নভিন্ন দেহ কুকুরদের খাদ্য পরিণত করলো, সে আর কেউ নয়, সেই পাপী। সেদিন সিলেটে বন্ধ করে এলিজাবেথকে লঞ্চিত করতে চেয়েছিল। আর যাদের অস্তিত্ব ইতিমধ্যে নিঃশেষ হয়ে গেছে, তারাই সেই চালক ও সঙ্গীরা যারা রিসোর্ট থেকে এলিজাবেথকে অপহরণ করেছিল। পরবর্তী শিকারকে লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল রিচার্ড। তখনই রক্তস্নাত প্যান্টের ভেতর ফোনটা কম্পিত হলো। ন্যাসো আর লুকাসকে এক ইশারে নির্দেশ দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল রিচার্ড। বাকিদের মতোই এর শাস্তি হবে, তবে আরও নির্মম, আরও যন্ত্রণাদায়ক। রিচার্ডের রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে রিচার্ডের দেহ থেকে। শরীর থেকে পড়া রক্ত পিছনে রেখে যাচ্ছে এক লালচে রাস্তা। রিচার্ড বেরিয়ে যেতেই ক্যামেরার অফ করে আড়াল থেকে বেরিয়ে এলো প্রেম। জায়গাটা এখন নীরব, কেবল রক্তের গন্ধ আর হালকা শ্বাসের শব্দ ভাসছে বাতাসে। রিচার্ডের অমানবিক বর্বরতার গাঁটরা অনেক আগেই স্থান ত্যাগ করেছে। তারা নিজেরাও খুনি, তবুও রিচার্ডের এই নিষ্ঠুরতার কাছে টিকে থাকার সাহস হারিয়েছে তারা। বেসমেন্ট আপাতত ফাঁকা। প্রেমের জন্য এটাই সুযোগ। আহত লোকটার দিকে এগিয়ে গেল নিঃশব্দ পদক্ষেপে। দেওয়াল টপকানোর তার কাছে নতুন কিছু নয়। আজও সেই চেনা পথে ঢুকেছে বাগানবাড়ির ভেতর, ঠিক আগেরবারের মতো। আগেরবার আনিসুল হকের কেসের পর থেকে প্রেমের মনে রিচার্ডের প্রতি জন্মেছে চাপা ক্ষোভ। সে খুব নিঃশব্দে দহন হয়ে জমে আছে আজও। তাই তো গোপনে চালিয়ে যাচ্ছে তদন্ত রিচার্ডের বিরুদ্ধে।
চাইছে রিচার্ডের নিষ্ঠুর কর্মকাণ্ডের পর্দা ফাঁস করতে। যেখানে তার টিম অন্য এক জটিল কেসে দিনরাত এক করে পরিশ্রম করছে, সেখানে প্রেম একাই লেগে আছে এই ব্যক্তিগত যুদ্ধে। কারণ রিচার্ড শুধু একজন অপরাধী নয়, সে এখন প্রেমের চোখে প্রতিশোধের প্রতীক, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী। হেঁটে যেতে পারবে? আহত লোকটার চোখে এক ঝলক আশা জ্বলে উঠল এই আজাবের মধ্যে থেকেও। প্রেমকে দেখে এই অন্ধকারের মাঝে তার ভিতর নতুন জীবনের সঞ্চার হলো। হুড়হুড় করে কেঁদে উঠে এক বুক কষ্টে মাথা নাড়ালো। প্রেম লোকটাকে তুলে তার এক হাত তুলে নিজের কাঁধে শক্ত করে পেঁচিয়ে নিল। সামনে এগিয়ে যেতে যেতে প্রেম প্রশ্ন করলো, আদালতে সাক্ষী দিতে পারবে তো? কোনো সারশব্দ এলো না। প্রেম তীব্র দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখলো লোকটার জামি ফাঁকা, শুধু শূন্যতা। এক দীর্ঘ নিঃশ্বাস ফেললো প্রেম হতাশ হয়ে। চলতে চলতে অগোচরে বলল, গ্যাংস্টার নৃশংস হলেও মন ভালো আছে, দাঁত তুলেছে। আমি হলে সবার আগে ওটা ছিঁড়ে ফেলতাম। প্রেম সাবধানে দেওয়াল টপকে লোকটাকে নিয়ে বাইকের কাছে পৌঁছালো। নিজের জায়গায় বসে লোকটাকে পিছনে বসাতে যাবে, ঠিক তখনই বিকট এক শব্দে জঙ্গল কেঁপে উঠল। গভীরের পাখিরা ডানা মেলে আকাশে উড়ে গেল। লোকটা মাটিতে পড়ে আছে, কপালের মাঝখানে রক্তের গভীর চিহ্ন। মৃত্তিকার সঙ্গে মিশে যাচ্ছে তাজা রক্তের ধারা। প্রেম শব্দের উৎস খুঁজে পিছন ফিরতেই দেখতে পেল সাদা গাড়ির জানালা থেকে বেরিয়ে আছে বন্দুকের সরু নল। প্রেমের সঙ্গে চোখাচোখি হতে লারা বন্দুক ছড়িয়ে ফাঁকা হেসে চোখ টিপল। প্রেম ঠুট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করল। লারা চেঁচিয়ে ব্যঙ্গের সুরে বলল, শালা, তুই আমার বন্ধু হয়ে আমাকেই ঠকাচ্ছিস? বন্ধু হতে চেয়ে আমার ভালোবাসার মানুষের পিছনে তদন্ত করছিস? প্রেম গালের কোণে এক হাসির রেখা ফুটিয়ে গলা ছেড়ে বলল, আরে লারা জান্স, তুমি বললে আসামি ছেড়ে আমি নিজে আসামি হয়ে যেতাম। শুধু শুধু জঙ্গলে এত কষ্ট করে আসতে হতো না। ফাক অফ। মুখ বিকৃত করে বলে লারা গাড়ি ঘুরিয়ে ধুলো উড়িয়ে দ্রুত চলে গেল। প্রেম ঠুট কামড়ে এক প্রকার বিদ্রুপে হেসে বাইক ছুটিয়ে দিল লারার গাড়ির পিছু। পেছনে পড়ে রইল নিস্তব জঙ্গলে রক্তে ভেজে মৃতদেহটা। প্রেমের বাইক সাদা গাড়িটার সমান্তরালে ছুটছে। গতির চাপে রাস্তার শাসন হারালেও প্রেমের মুখে এখনো সেই চিরন্তন বিদ্রুপ। উইন্ডো মিরর খোলা ছিল বলে লারার চোখ প্রেমের চোখে আটকালো। রাগে ফেটে পড়ার বদলে প্রেম হেসে ফ্লাইং কিস ছুড়ে দিল লারার দিকে। দাঁতে দাঁত পিষে লারা চুপ রইল। স্পিড বাড়ালো প্রেম নিজেও। প্রেম থামলো না, একটার পর একটা কিস ছুড়ে দিতে থাকলো। সামনে তার কোনো খেয়াল নেই। হঠাৎ লারা মিষ্টি হেসে প্রেমের দিকে তাকালো, পরপর নিজেও ছুড়ে দিল একটা উড়ন্ত চুমু। প্রেম এক মুহূর্তের জন্য থমকে গেল, এমন কিছু আশা করেনি। খাপলা লাগলো তার কাছে। বিস্ময়ের সামনে তাকাতে দেখতে পেল বিপরীত দিক থেকে ধেয়ে আসা ট্রাক। পথ সংকীর্ণ, পাশ কাটানোর জায়গা নেই। উপায়ন্তর না পেয়ে প্রেম দ্রুত বাইক জঙ্গলের পথে ঢুকিয়ে দিল। খুপড়ে গিয়ে পড়ল ঝাড়ঝুপের মাঝে। এতক্ষণে লারা চলে গিয়েছে। পর অবস্থায় রাস্তার দিকে চেয়ে তপ্তশ্বাস ফেলল প্রেম। দুদিন পেরিয়ে গেল, এলিজাবেথের মন থেকে বিষণ্ণতা কাটেনি। তার জীবনে আজব ঘটনা যেন থামতেই চায় না। গতকাল মাথার ব্যান্ডেজ খুলে ফেলা হয়েছে। রাতে এলিজাবেথ ঠিকভাবে ঘুমালেও সকালে উঠে দেখে কপালের কাটা অংশে মলম লাগানো। এলিজাবেথ জানে না কে এটা লাগিয়েছে, সে নিজেও লাগায়নি। এটা ছিল পরশুর ঘটনা। এরই মধ্যে কাল এলিজাবেথ হঠাৎ করে ব্যাগে দেখতে পেল তার কিছু প্রয়োজনীয় জিনিস নেই। তবে এতে প্রথমে খুব একটা মাথা ঘামায়নি। তাকবীর পুরুষ মানুষ, তারা তো এসব কিছু এত বুঝবে না, হয়তো ব্যাগ গোছানোর সময় খেয়াল করেনি। কিন্তু কাল যা ছিল না, আজ হঠাৎ করে সেই জিনিসগুলো তার ব্যাগে। ব্যাপারগুলো ভৌতিক পরিস্থিতি তৈরি করে ফেললো এলিজাবেথের মধ্যে। তাই তো এখন সর্বক্ষণ রামুদাকে কাছে রাখে। আজ কিছুক্ষণ আগে যা ঘটল তা ছিল ভয়ঙ্কর। এলিজাবেথ গোসল করতে গিয়ে হঠাৎ অনুভব করলো পানি যেন খুব ভারী হয়ে উঠেছে। সে চোখ বন্ধ করে চিরচিত্তে ভিজছিল। কিন্তু যখন চোখ খুলল তখন তার সামনে দেখা দিল
এক ভয়ঙ্কর দৃশ্য। এলিজাবেথের সারা গা লাল হয়ে গিয়েছে। স্বচ্ছ পানির বদলে ঝর্ণা থেকে প্রতিবাহিত হচ্ছে লাল পানি রক্তের মতো। এলিজাবেথ ভয়ে কোনো রকমের বাথটবটি গায়ে জড়িয়ে রুমে ছুটে গিয়েছিল। তার চিৎকারে রামুদা ছুটে এসে হাজির। তবে পরবর্তীতে যখন ঝর্ণা বন্ধ করে আবার চালু করা হলো তখন আর এমন কিছু হয়নি। রামুদা এলিজাবেথকে বোঝানোর চেষ্টা করছিল এটা তার মনের ভুল হতে পারে, কিন্তু ওর মন কিছুতেই মানছিল না। ভয় এতটাই গভীরে প্রভাবিত হয়েছিল যে কিছুক্ষণ পরই এলিজাবেথের গা কাঁপিয়ে জ্বর চলে আসে। ক্ষিপ্ত মেজাজে নতুন ম্যানশনে প্রবেশ করলো রিচার্ড। চোখে আগুন আর মন উন্মাদ। আজ রিচার্ড বন্দরে গিয়েছিল। এক শিপ মেয়ে ডুবাই পাঠানোর পরিকল্পনা ছিল। ঠিক সেই সময় আকস্মাৎ পুলিশ নিয়ে হাজির হয় তাকবীর। চারিদিক থেকে শত শত পুলিশ ঘেরাও করে ফেলে রিচার্ডকে। তাকবীর তাচ্ছিলের হাসি মুখে ঝুলিয়ে এক লুক দিয়ে চেয়েছিল রিচার্ডের দিকে। তবে বস, এটা রিচার্ড কায়নাত, এত সহজে কি ধরা পড়ে? হঠাৎ একটি স্মোকিং গ্যাস পড়ল উপস্থিত সকলের মাঝে। ধোঁয়ার চারপাশ অন্ধকার হয়ে চতুর্দিকে হট্টগোল বয়ে গেল। ধোঁয়ার তীব্রতা যখন কিছুটা কমে গেল ততক্ষণে বন্দরের শিপটা আর নেই। শিপ ইতিমধ্যে সমুদ্রের মাঝে চলে গিয়েছিল। পুলিশরা তৎক্ষণাৎ ভোর নিয়ে পিছু ধাওয়া করলেও মাঝ সমুদ্রে পৌঁছানোর পর হঠাৎ তারা নিজেরাও হারিয়ে যায়। সমুদ্রের মাঝে তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের কাছে রিচার্ডের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। তারা শুধু তাকবীরের কথার উপর ভিত্তি করে এই অভিযান চালিয়েছিল। খুব কাছে গিয়ে ধরতে না পারায় তাকবীরের ভিতর আগুন জ্বলে উঠেছিল। রিচার্ড শান্ত থাকলেও তার মস্তিষ্কের নিউরন আর ইন্দ্রিয়গুলো ঝাঁঝরা করে দিচ্ছে তাকবীরের কয়েকটি কথা, যেগুলো প্রতিধ্বনি হয়ে রিচার্ডের ভিতর তোলপাড় তুলছে। আজ বেঁচে গেছিস ভাগ্যগুণে, তবে যেদিন জানতে পারবো সেদিনের ঘটনাটার পেছনে তোর হাত রয়েছে সেদিন আর বাঁচতে পারবি না খোদার কসম। সাধারণ কিছু গুন্ডাদের পক্ষে কখনোই সম্ভব না রিসোর্টের হাই সিকিউরিটি গণ্ডি পেরিয়ে ওকে তুলে নিয়ে যাওয়া। রেগে তেতিয়ে ওঠা মস্তিষ্ক আর সহ্য করতে না পেরে ভাঙচুর শুরু করে দেয়। মুহূর্তে সাজানো ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে উড়ে পড়ছিল। সেই সময় এক পাশ থেকে পর্দা সরে যায়। দেখা যায় দেওয়ালে এলিজাবেথের মা বাবার ছবি থেকে শুরু করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস সব কিছু একত্রিত করে রিচার্ড দেওয়ালে সাজিয়ে রেখেছে একটা চক্র তৈরি করে। সেই সাথে ছিল লাল মার্কের দাগ, যেখানে অনেক কিছু লেখা ছিল। ক্রোধে কাঁপতে থাকা হাতে ফোন তুলে নিল রিচার্ড। তার আকাশ ছোঁয়া ক্রোধ এখন একজনের সংস্পর্শে এসে স্তব্ধ হতে পারে, কিন্তু ফোন হাতে নিতেই মেজাজ আরও বিগড়ে গেল। হোয়াটসঅ্যাপে একমাত্র একটাই কনভারসেশন ছিল, যেখানে কথা হয়েছিল শেষ 2 দিন আগে। তারপর আর কোনো মেসেজ আসেনি। রিচার্ড আজ আর অপেক্ষা করতে পারল না। নিজের মেল ইগোর কোনো তোয়াক্কা না করে একে একে আঙুল ছাড়িয়ে দিল উত্তর লেখার জন্য। উগ্রতা ভরা মেসেজ পাঠালো বাল। অল্প সময়ের মধ্যে উত্তর না পেয়ে রিচার্ড ক্ষোভে ফোনটি বিছানায় ছুঁড়ে মারল। একের পর এক পায়চারি করতে থাকে সারা রুমে। এখনো আগুন জ্বলছে তার ভিতর। কিছু মুহূর্ত পরেই ফোনের নোটিফিকেশনে শব্দ এলো। রিচার্ড এক প্রকার ছুটে গিয়ে ফোন হাতে নিল। দেখতে পেল ওপাশ থেকে ছোট্ট একটি তেরা উত্তর, আপনার। রিচার্ড ঠুট কামড়ে হেসে লিখল, এই ঠুটকাটা বেটা কি লেখছে একমাত্র লেখিকা আর আল্লাহই জানে। ওপাশ থেকে আরো তীব্র উত্তর এলো, অসভ্য অসভ্য অসভ্যের শেষ বংশধর। শেষ মানে আমি কি অক্ষম নাকি? ভবিষ্যতে আমার ছেলে হবে, সে বাপের থেকেও বেশি অসভ্য হবে। আল্লাহ আপনার মতো অসভ্যকে 405টা মেয়ে দিক। রিচার্ড অনুভব করলো তার ভিতরের রাগ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু সে অনুভব করতে পারল না এই লাহসময়ী নারীর সংস্পর্শে এলে যে সে কখনো কখনো নিজের গাম্ভীর্য হারিয়ে ফেলে আর হয়ে যায় অন্যরকম। রিচার্ড দ্রুত লিখল, আমার ওয়াইফ নিতে পারলে আমার বাধা নেই। আই এম টু মাচ স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট। কথার মিনিং ঠিক করতে শিখুন। জাত নষ্ট লোক সাহায্য করো।
উমা, আমি কিভাবে সাহায্য করব? চাঁদের খাইশ মিটিয়ে দাও, চাঁদ শান্ত হয়ে যাবে। চাঁদ শান্ত হলে মন এমনিতে শুদ্ধ হয়ে যাবে, ভাববে না উল্টোপাল্টা কিছু। আল্লাহ, কার মেলে এসে পড়লাম। এক নারীতে আসক্ত রোমান্স কিংয়ের পাল্লা এসে পড়েছ মেয়ে। ইউ শুড প্রাউড। প্রাউড? তাও আবার আপনার মতো একটা নষ্ট পুরুষ মানুষকে নিয়ে। এই নষ্ট মানুষটি একদিন তোমাকে এতটাই প্রাউড ফিল করাবে যে গর্ভবতী হয়ে যাবে তুমি। আই প্রমিস। আচ্ছা মশাই, আপনার কথার কি আছে বলুন তো? প্রতিটা কথা আমার কান দিয়ে ধোঁয়া বের করে দেয়। তাহলে এখান থেকেই বুঝো আমার ঠিক কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তাও একদল বলবে পুরুষ মানুষের সংযম নেই। অপ্রত্যাশিতভাবে ওপাশ থেকে টুক করে ব্লক করে দেওয়া হলো তাৎক্ষণিক। রিচার্ডের রাগের পরিবর্তে শব্দ করে হেসে উঠল। এটাই ছিল গ্যাংস্টার বসের প্রথম শব্দ করা হাসি, তাও নিজের অজান্তেই। রিচার্ড ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করতে করতে আড়লো। বোকা হৃদয় হরণী, আমাকে ব্লক দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে। ইউর রোমান্স কিং ইজ কামিং। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। এলিজান, বাবু ওঠো তো। এলিজাবেথ উল্টো ওপাশ হয়ে আরো বেশি করে বালিশের ভিতর মুখ গুজে দিল। খুবই আড়ম্বরে ঘুমাচ্ছে সে। রিচার্ড ওর কাঁধের আলগুচে হাত রেখে আলতো করে ঝাঁকি দিয়ে নরম গলায় আবারও ডাকলো, এই এলিজান, হানি ওঠো না। এলিজাবেথ মুচড়ামুচড়ি করতে করতে ঘুমে জড়ানো স্বরে বলল, আর একটু। ম্যাডাম, আপনি কি আমাকে ব্লক দিয়েছেন? বলে রিচার্ড আবার শক্ত করে চাপ দিল এলিজাবেথের কাঁধে। সহসাই স্তম্ভিত ফিরল এলিজাবেথের। পিটপিট করে চোখ মেলে বাচ্চা সুলভ মাথা নাড়িয়ে বলল, না তো। রিচার্ডের নিদারুণ কোমল স্বর, একটু ভেবে বলুন না। দিইনি তো, সত্যি। ঠাস। চাপার মধ্যে মস্ত বড় একটা থাবা পড়ল। কক্ষ কাঁপে হুঙ্কার তুলল রিচার্ড, উঠে দেখ। থরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো এলিজাবেথ। সারা শরীর তীর তীর করে কাঁপছে। হৃৎপিণ্ড যেন আর একটু দেরিতে ঘুম ভাঙলেই ব্লাস্ট হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। স্বপ্ন ছিল এটা। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পুরো গ্লাস খালি করে দিল। তখন রিচার্ডকে ব্লক দেওয়ার পর থেকে এলিজাবেথের সাথে এমন অদ্ভুতপূর্ব আর অতৃন্দীয় ঘটনা ঘটছে। শ্বাস ফেলতে গেলেও মনে হচ্ছে রিচার্ড কণ্ঠনালী ছিদ্রে চেয়ার পেতে বসে আছে। শ্বাস নিতেও দিচ্ছে না, বের হতেও দিচ্ছে না। এই তো ঘুমানোর আগে বাথরুমে যাওয়ার সময় মনে হয়েছিল এই বুঝি রিচার্ড কমোডের ভিতর থেকে বেরিয়ে এলো হাতে ধারালো তীরের ফলা নিয়ে। ফলাটা একদম ডিরেক্ট গলায় বসিয়ে দিল। এটা বলে, শালি ভাতারি, তোর সাহস হলো কিভাবে রিচার্ড কায়নাথকে ব্লক দেওয়ার? তখন এক বুক সাহস সঞ্চয় করে বুকে এক প্যাকেট বরফ ঢেলে এলিজাবেথ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসতে পারলেও বের হয়ে পড়েছিল মহাবিপদে। জনাব আক্তার উদ্দিন ইখতিয়ার রিচার্ড কায়নাথ তার খাটের উপর খুবই আয়েসি ভঙ্গিতে বসেছিল। ঠোঁট জুড়ে ছিল প্রসারিত শয়তানি হাসি। এলিজাবেথ হতবিহ্বল, শরীরে কাঁপন ধারানো তাণ্ডব বসেছিল তার সামনে। শ্বাসরুদ্ধকর আতঙ্কে শরীরে রক্ত জমে আসে তার। রিচার্ডের চোখে ছিল ফুঁসে ওঠা অগ্নিগর্ভ। অগ্নিমুখর দৃষ্টিতে তাকালো এলিজাবেথের দিকে। আকস্মিক অধর এক কোণে এলিয়ে রিচার্ড পকেট থেকে ওর ছোট শটগানটা বের করলো। অতঃপর সরাসরি তাক করলো এলিজাবেথের কপাল বরাবর। কালচে ঠোঁট নাড়িয়ে গর্জন মুখর চিৎকার করে উচ্চারণ করলো, আমাকে ব্লক দেওয়ার শাস্তি তোর মন্ডু পাবে, শালি বান্দি। ঠাস।
এলিজাবেথ ধাতব মেঝেতে লুটিয়ে পড়ল। কপালে গোল ছিদ্র, সরু ছিদ্র থেকে অপ্রবাহিত হচ্ছে তাজা লাল উষ্ণ তরল। তেমনি রিচার্ডকে ব্লক দেওয়ার খানিকক্ষণ পরেই এলিজাবেথের সাথে ঘটল এক অসীম বিস্ময়কর কাণ্ড। এলিজাবেথের শরীর এখন আগের থেকে সুস্থ, হাঁটাচলা করতে পারে স্বাভাবিকভাবে। আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইতে গেতে চুল আঁচড়াচ্ছিল এলিজাবেথ। আকস্মাৎ অশুভ উপস্থিতির মতো করে রিচার্ডের প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা রক্তিম চোখ ফুটে উঠল আয়নায়। ভয়ে শির দ্বারা সোজা হয়ে গিয়েছিল এলিজাবেথের। হঠাৎ করে তীর্যক বেগে আগুনের দাউ দাউ করে জ্বলতে থাকা একটা হাত আয়নার ভিতর থেকে বেরিয়ে গলা চেপে ধরল এলিজাবেথের। চোখের সামনে অদৃশ্য এক মরীচিকাময় দুঃস্বপ্ন থেকে তখন এলিজাবেথের বের হতে বেশ খানিকটা সময় লেগেছিল। এলিজাবেথ ঠোঁট গোল করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। আলো নিভিয়ে বুকে ফু দিয়ে আবার শুয়ে পড়ল। ওষুধের জন্য ইদানিং চোখে একটু বেশি ঘুম। অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়ল। তখন রাত্রির অন্তিম প্রহর চলমান। হঠাৎ এলিজাবেথের ফোন বেজে উঠল। এলিজাবেথ ঘুমের মধ্যেই হাতড়ে বালিশের নিচ থেকে ফোন নিয়ে কানে ধরল। ওপাশ থেকে ভেসে এলো একজন প্রেমিক পুরুষের দরদি কণ্ঠস্বর, যেন সে তার প্রিয়তমার রাগ ভাঙানোর জন্য এত রাত বিরেতে কল দিয়েছে। ম্যাডাম, মেজাজটাকে ঠান্ডা হয়েছে? প্রেম করা যাবে একটুখানি? এলিজাবেথ ঘুমের ঘোরে কাইকুই করে রিনরিনে আওয়াজে বলল। মানে? ওই যে দিনে রাগ করে ব্লক করে দিলেন। ঘুমের মধ্যেই মস্তিষ্কে খুব চাপ অনুভূত করলো এলিজাবেথ। শরীরে জমে থাকা স্নায়ু টান টান হয়ে গেল। এলিজাবেথ তড়িঘড়ি করে উঠে বসলো। পরপর বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল নাম্বারটা। এটা তো রিচার্ডের নাম্বার না। তবে কি রিচার্ড অন্য কারোর নাম্বারে কল দিয়েছে, না সিম চেঞ্জ করেছে, তাও আবার এলিজাবেথের জন্য? যে রিচার্ড কায়নাত নিজের মর্জি মাফিক পরিবেশ তৈরি করে, আবার সেই পরিবেশ অন্য কেউ দম আটকে মারা গেলে যাক। এলিজাবেথ এটা মুখে প্রকাশ করুক আর না করুক, সে এই পৃথিবীতে সব থেকে বেশি ভয় রিচার্ডকে পায়। আর পাবেই বা না কেন? রিচার্ডের হিংস্রতা সম্পর্কে সে খুব ভালো করে অবগত, খুব কাছ থেকে দেখেছে নিজে। একে তো ব্লক দেওয়ার পর থেকে ভয় ততস্থ, তার উপর হয়ে যাচ্ছে যত সব আজব কাণ্ড। তাই এই মুহূর্তে এলিজাবেথ আর তেরামি করল না। উদ্বিগ্নতায় ঠাসা গলায় বলল, আপনি ঘুমাননি এখনো? ওপাশ থেকে তাৎক্ষণিক উত্তেজিত স্বরে ভেসে এলো, ঘুম এখনই? না না না, রাত এখনো বাকি। প্রেম রাতেরই পাখি। ফড়কে গেল এলিজাবেথ এহেন স্বরে। কিছু বলতে যাবে তার আগে ওপাশ থেকে আবার ভারী স্বরে ভেসে এলো গভীর স্বর, বাই দ্য ওয়ে, তোমার নামটা যেন কি? ঘাবড়ে যায় এলিজাবেথ। শুকনো ঢুক গেলে খাদযুক্ত কণ্ঠে বলল, কেন? ওপাশ থেকে সেই গভীর স্বর, বিকজ আই ওয়ান্ট টু নো হু আই অ্যাম লুকিং অ্যাট নাও। কেঁপে উঠল এলিজাবেথের ভিতর। নিয়ন আলোতে মেঝেতে ফুটে উঠল লম্বা একটা মানব ছায়া। এলিজাবেথ ভীত সন্ত্রস্ত হৃদস্পন্দনে গ্রীবা পিছনে বাঁকাতেই শিউরে উঠল সর্বাঙ্গ। অন্ধকারের আবছায়া একজন দাঁড়িয়ে আছে, একদম খাট ঘেঁষে। এলিজাবেথ চিৎকার করতে যাবে তার আগে ছায়া শিকারী ছাপিয়ে পড়ল এলিজাবেথের উপর। অতর্কিত আক্রমণে হকচকে বিছানায় শুয়ে পড়ল একদম। মানব ছায়ের শক্ত শরীরটাও উপর হয়ে পড়ল ওর উপর। হালকা আলোতে উদীয়মান হলো রিচার্ডের আকাশের নীল ছায়া মাখা চোখ, চোয়ালে আজ অন্যরকম ভাবসা। এলিজাবেথ নড়ে চড়ে ওঠার আগে রিচার্ড ওর হাত নিজের শক্ত হাতে আয়ত্তে নিয়ে মাথার উপর বিছানার সাথে চেপে ধরল। কোনোরকম হুঁশিয়ারি ছাড়াই মুখ ডুবিয়ে দিল ওর গ্রীবাদেশে। জ্বলে যাচ্ছে ওর উষ্ঠ ছুঁয়ে যাওয়া জায়গাগুলোতে। এলিজাবেথের নিঃশ্বাস আটকে আসে। ভয়াল নিস্তব্ধতা নেমে আসে ঘন জঙ্গলের মাঝে নির্মিত ফার্ম হাউসে। রিচার্ডের অন্তরঙ্গ অভ্যন্তরীণ ঘনশ্বাসগুলো আশ্রে পড়ছে এলিজাবেথের গ্রীবাদেশে। দুটো বৃক্ষপট লেপ্টে আছে একসাথে অন্তরঙ্গ ভাবে।
ওরা হৃদয়ের ভিতরে তীব্র সংযোগ শুনতে পাচ্ছে একে অপরের। রিচার্ডের শিরা বয়ে আসা ভালোবাসার চিহ্ন একে একে এঁকে দিচ্ছে ঘাড়ের পার্শ্ববর্তী জায়গাগুলোতে ছোট ছোট বিষাক্ত চুম্বনে। এলিজাবেথের গলার মধ্যে আটকে আসে ব্যথাময় আর্তনাদ। প্রতিটি স্পর্শে শিরশির করে উঠছে পায়ের তলানিতে, তবুও পা নাড়ানোর সাধ্য অবধি নেই। রিচার্ড নিজের পা দিয়ে শক্ত করে পেঁচিয়ে রেখেছে ওর পা দুটো। শরীর জুড়ে তরঙ্গ খেলে যেতে থাকে বিষমাখা ছোঁয়াতে। মন ভর্তি প্রেমের ফুল নিবেদনের পরিবর্তে রিচার্ড যেন বিষ ঢেলে দিচ্ছে অযাচিত ক্ষুব্ধতায়। শরীর কেঁপে ওঠা আর থমকে যাওয়া রীতিনীতিতে এবার এলিজাবেথ না পেরে মাথা দিয়ে আঘাত করল রিচার্ডের কপালে। মুখ তুলল রিচার্ড। ওর চোখে ভয়ঙ্কর দৃষ্টি, অস্থির মস্তিষ্ক। এলিজাবেথের চোখে নীরব আতঙ্ক। রিচার্ডের শরীরের ভারে ওর ছটফটে নিঃশ্বাসগুলো বাইরে বের হতে পারছিল না। আকস্মাৎ প্রাণ ভয়ে আটকে যাওয়া আতঙ্ক বেরিয়ে গেল রিচার্ডের ধরাশে আক্রমণে আর্তনাদ রূপে। রিচার্ড সজোরে কামড় বসালো এলিজাবেথের নাকের ডগায়। দন্ত বিঁধে দুফোঁটা রক্ত বেরিয়ে এলো নরম চামড়ার ভেদ করে। নীল চোখে তার মৃত্যুঞ্জয়ী সংকল্প। ক্রোধে মটমট করছে পুরুষালী রুক্ষ চোয়াল। এলিজাবেথের কার্নিশের কোণ বেয়ে নেমে এলো শীতল আত্মব্যথা অর্থনীত কান্না ভেজা চোখে চেয়ে আছে রিচার্ডের চোখে। রক্তহীন বিভীষিকাময় অন্তঃস্থলে নরক যন্ত্রণার আর্তনাদ। খুব ভালো করে বুঝতে পারছে রিচার্ড তাকে শুধুমাত্র কষ্ট দিতে এসেছে। অভিমানী নীরবতা স্তব্ধ করে দিল ওর দুর্বোধ্য মনকে। রিচার্ডের পৈশাচিক আত্মা জুড়ে তরতর করে বেড়ে ওঠা ক্ষুব্ধতা আর হিংস্রতা তলিয়ে যায় বৃক্ষপটে লেগে থাকা বহমান মন্থর শিথিলতায়। হঠাৎই দৃষ্টিভঙ্গি বদলে গেল অক্ষিপটে। মোহমগ্ন দৃষ্টিতে এলিজাবেথের ভেঙে আসা উষ্ঠের দিকে এগিয়ে যেতে নিলে মুখ ঘুরিয়ে নেয় এলিজাবেথ। বিষণ্ণ আত্মনিসঙ্গতায় ফেসে আওয়াজে আওড়ালো, কি করতে চাইছেন আপনি? রিচার্ডের কণ্ঠে নেই রক্তাক্ত সংগ্রাম, ঠোঁটের কোণে চিলতে হাসি। ছেড়ে দিল মুষ্টিবদ্ধ করে রাখা হাত জোড়া। অতঃপর ওর নরম সরম হাত দুটো নিয়ে আলগোছে পেঁচিয়ে দিল নিজের পিঠে। তবে তার সঙ্গে সঙ্গে আলগা হয়ে গেল তবুও নির্বিঘ্ন রিচার্ড। ওর শরীরের প্রতিটি অন্ডকোষের সাথে মিশে থাকা আড়ষ্ট মেয়েটার দিকে বিভোর দৃষ্টিতে চেয়ে বিমোহিত স্বরে বলল, ওটাই, যেটা করলে তুমি আমাতে বিলীন হবে। এলিজাবেথের কণ্ঠ শক্ত কাটকাট হয়ে উঠল। জোরসে ধাক্কা দিয়ে সরাতে চাইল রিচার্ডকে ওর বাহু থেকে। চেঁচিয়ে বলে উঠল, আমি চাই না আপনার মাঝে বিলীন হতে। ঘৃণা করি আমি আপনাকে, শুধু ঘৃণা। রিচার্ড একই স্বরের বিলম্বহীন জবাব, সমস্ত ঘৃণা মুছে দিব ভালোবাসায়। চকিতে রিচার্ডের দিকে ঘুরল এলিজাবেথ। স্ফটিক অগ্নির মতন ক্রোধে হুট করে নেমে আসলো বর্ষণ। অস্পষ্ট স্বরে আওড়ালো, ভালোবাসা? পুরোপুরি এড়িয়ে গেল রিচার্ড। এলিজাবেথের নাকের ডগায় নাক ঘষতে ঘষতে গাঢ় স্বরে হিসিয়ে বলল, এখন আমি তোমার এতটাই কাছে আসবো যে কাল সকাল অবধি তোমার ঠোঁট শুধু আমার নামই জানবে। না। আবারও এলিজাবেথ ধরফরিয়ে ঘুম থেকে উঠল। স্বপ্নটা এতটাই ভয়ানক ছিল যে তার নিঃশ্বাস থমকে আসে। বুক চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে চেষ্টা করলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খেতে গিয়ে দেখে জগে এক ফোঁটা পানিও নেই। হতাশায় ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এলিজাবেথ জগটা হাতে নিয়ে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলো। ডিম লাইটের মৃদু আলোয় পা ফেলে সাবধানে নেমে এলো নিচে। কিচেনে গিয়ে তৃষ্ণা মিটিয়ে জগটা পূর্ণ করলো। ঠিক পিছন ফিরে হাঁটা দিতেই আলোটা হঠাৎ নিভে গেল। অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠান্ডা শিহরণ বয়ে গেল শরীরে। দূরের জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের উপর এক ফোঁটা চাঁদের আলোও পড়েনি। এলিজাবেথ স্থির দাঁড়িয়ে রইল। গা ছমছমে অনুভূতিতে হারিয়ে যাচ্ছে। আকস্মিক তীর সূচক ধারালো কিছু এলিজাবেথের গলার পাশ ঘেঁষে গিয়ে বিঁধল
দেওয়ালে। হতবিম্ব হয়ে যায় এলিজাবেথ, ভয়ে হাত পা কাঁপতে থাকে। হঠাৎ অনুভূত হলো কেউ তার পাশে গিয়ে পাশ দিয়ে গোল করে হাঁটছে। সামনের কোনো কিছুই দেখতে পাচ্ছে না এলিজাবেথ। অন্তরের গভীরে আতঙ্ক ধ্বনিত হতে থাকে। এরই মধ্যে আরেকটা সুচারু তীর এলিজাবেথের ঘাড়ের অপর পাশে ঘেঁষে গেল। তবে আবার রক্তপাত ঘটিয়ে গেল। ব্যথায় ঘাড় চেপে ধরল এলিজাবেথ। এমন করে কয়েক সেকেন্ডের ব্যবধানে তীরটা এলিজাবেথের খুব কাছ দিয়ে যাওয়া আসা করতে থাকে। এলিজাবেথ এক জায়গায় থমকে দাঁড়ালো, সজাগ দৃষ্টি, নিখুঁত মনোযোগ। শরীর স্তব্ধ হলেও মস্তিষ্ক বিপদের ঘণ্টা বাজছে। প্রতিটি স্নায়ুতে সতর্কতার ঝড়। সেই অদৃশ্য পদচারণার শব্দ দূর থেকে ঘনীভূত হচ্ছে, আর সেই সুচারু সুইচটা বারবার ওর কাঁধের পাশ দিয়ে ছুটে যাচ্ছে, যেন শিকারের সামনে বেপরোয়া শিকারের দৌড়। মুহূর্তে সতর্ক মন সাবধান খুঁজল, বুধ কাজ করলো। সময় আর ছন্দ মিলিয়ে নিখুঁত ফোকাসে এলিজাবেথ সুইচের পরবর্তী গতিবেগ আন্দাজ করলো। অতঃপর তীব্র গতিতে হাত ছুড়ে সুইচটাকে খপ করে আছড়ে ধরলো এলিজাবেথ। ধাতব ঠান্ডা ছোঁয়ায় হাতের মুঠোয় জমাট বাঁধল। চারপাশে নেমে এলো নিস্তব্ধতার শ্বাসরুদ্ধকর পর্দা। ভয়ের নিস্তব্ধতা ভেঙে করতালির ভারী শব্দ ভাসতে বাতাসে ছড়িয়ে পড়ল। বিষাদ মাখা কাঁপনে এলিজাবেথের শরীর শিউরে ওঠে। ঠিক তখনই সাইরেনের হুঙ্কারের মতো কেউ অন্ধকার চিরে ছুটে এসে ছটকা মেরে দেওয়ালের সাথে চেপে ধরল এলিজাবেথকে। শ্বাস আটকে এলো, হৃৎপিণ্ড মুষ্টিবদ্ধ কণ্ঠের মতো ধুকধুক করতে লাগলো। অদৃশ্য শিকারের ছোবলে অসহায় কন্ধনের মতো কেঁদে উঠল এলিজাবেথ। হিমশীতল বাতাসে ভেসে এলো এক অদ্ভুত ঠান্ডা স্বর। গুজব, এভাবেই নিজেকে গড়ো, হৃদয় নয় মস্তিষ্ক দিয়ে কাজ করো সবসময়। অতঃপর হিমশীতল কিছু ছুলো এলিজাবেথের গ্রীবায়। ছোট্ট ক্ষতস্থানে শীতল স্পর্শে রক্তের ছাপ তীব্র লেওনে শুষে নিল কেউ। সঙ্গে সঙ্গে আধারে বিলীন হয়ে গেল সে। আলো হঠাৎ জ্বলছে উঠল। চারপাশে শূন্যতা ছাড়া আর কিছু নেই। এলিজাবেথের চোখে আতঙ্কের ছাপ গভীর হয়ে ফুটে ওঠে। শরীর থরথর করে কাঁপছে। চোখ বুজে উপরের দিকে ছুটে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দিল। নিস্তব্ধতাকে টেনে নিয়ে নিজের সত্তার প্রতিধ্বনিতে আরো জোরে শ্বাস ফেলতে থাকে। তবুও কাঁপুনি থামে না শরীরের। আলো আজ যেন ফার্ম হাউসের প্রতিটি কোণে নিজের উপস্থিতি জাহির করছে। সাধারণত এমন তমসাচ্ছন্ন জায়গায় সূর্যের কিরণ ঢোকার সুযোগ পায় না তেমন। শেষ প্রহরে চোখের জলে ভিজে ঘুমিয়ে পড়েছিল এলিজাবেথ। এখন সূর্যের তীক্ষ্ণ আলো সরাসরি চোখে এসে পড়ায় মুখ কুঁচকে পিটপিট করে চোখ খুলল এলিজাবেথ। অস্পষ্ট দৃষ্টিতে ভেসে উঠল লম্বা গাছ আর সবুজে মোড়া বিস্তীর্ণ প্রান্তর। হঠাৎ হাতে কিছু একটা প্রচণ্ড কামড় বসালো। দুটো তীক্ষ্ণ সুইচের মতো যন্ত্রণা ফুটে উঠল। ব্যথায় কুকড়ে উঠে বসলো এলিজাবেথ। একটা বিশাল বিষ পিঁপড়া তখনও হাত কামড়ে ধরে আছে। দ্রুত সেটাকে মাটিতে ফেলে দিল এলিজাবেথ। আকস্মিক কর্কশ গর্জনে বাতাসের প্রতিধ্বনি তুলল ভয়ঙ্কর প্রাণীদের অশুভ আহার। হকচকে উঠে চারপাশে চোখ বোলালো এলিজাবেথ। চোখ বিস্ময়ে আর আতঙ্কে কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। গর্জনের উৎস বুঝতে চাইলো সব যেন এক বিভ্রমের মতো ঘোলাটে থেকে গেল। এই মুহূর্তে এলিজাবেথ রয়েছে ঘন সবুজের মাঝখানে, একদম জঙ্গলের মাঝ প্রান্তে। চারপাশে শুধু অসংখ্য গাছের দেওয়াল। সূর্যের আলো পাতার ছায়া ছায়া ছিন্ন ভিন্ন করে মাটিতে পড়ছে। ঘন জঙ্গলের মাঝে একটা পালঙ্কের উপর একাকী বিভ্রান্ত হয়ে বসে আছে এলিজাবেথ। বিস্ফোরিত চোখে চারপাশের দৃশ্য দেখে গিলে নিচ্ছে শুষ্ক ঢোক। সে এখানে কিভাবে আসলো? মনের কোণে ভয়ের কাঁপুনি ছড়িয়ে পড়ছে। ঠোঁট ভেঙে এলিজাবেথের শ্বাস ভারী হয়ে এলো। বালিশের কাছে হাত যেতে খচখচে শব্দ হলো। চকিতে তাকিয়ে দেখলো
এটা ভাঁজ করা চিলকুট, তাতে লেখা, তো এলিজান, জঙ্গলে আজ মঙ্গল করা যাক, চলো বেডশিটটা রঙিন করি। আফটার অল লাল রং আমার খুবই প্রিয়। বুকের ভেতর ধুকপুকানির তাণ্ডব শুরু হলো, আর কিছু বোঝার বাকি রইল না। চিন্তার আগে শরীর প্রতিক্রিয়া দেখালো, খালি বেয়ে প্রাণপণে ছুটতে লাগলো এলিজাবেথ। গাছের ফাঁক গলে আলো ছায়ার নামনেও মুক্তি নেই। ধ্বংস থেকে পালানোর সেই যুদ্ধে নিঃশ্বাসের শব্দই একমাত্র সঙ্গী। মাঝপথে বহুবার ক্লান্ত হয়ে পা ভেঙে আসলেও থামেনি এলিজাবেথ। পায়ের কিছু কিছু জায়গা থেকে রক্ত ঝরছে। ছুটতে ছুটতে রাস্তায় দেখা পেল এলিজাবেথ। আশার আলো ছুঁয়ে গেল ওকে, দৌড়ে গেল রাস্তায়। নিঃশ্বাসের তোর সামলাতে না পেরে মাঝ রাস্তায় হাত উঁচিয়ে গাড়ির জন্য সংকেত দিতে লাগলো। ভাগ্যের পরিহাসে এক কালো গাড়ি থামলো। দুর্বোধ্য অবস্থাতেও এলিজাবেথ দৌড়ে গাড়ির কাছে গিয়ে দরজা টানলো। চালক ডোর আনলক করতেই ছুটে গিয়ে বসে পড়লো ভেতরে। হাঁপাতে হাঁপাতে অনুনয় করলো, শহরের দিকে নিয়ে যান প্লিজ। কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট হলো না। ইঞ্জিনের কোনো শব্দ নেই, গাড়ি স্থির। সময় আটকে গেছে সেখানে। সন্দেহ দানা বাঁধল এলিজাবেথের মনে। এলিজাবেথ সামনের দিকে তাকিয়ে চালককে পর্যবেক্ষণ করলো। আকৃতি কেন যেন খুব পরিচিত ঠেকলো ওর। গলা শুকিয়ে এলো আবার। ধীরে বলল, এক্সকিউজ মি। চালক গ্রীবা পাকিয়ে পিছনে ফিরল। ঠোঁটের কোণে বিদঘুটে হাসি ঝুলে আছে। এলিজাবেথ বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখল রিচার্ড। ওর হৃদয় এক মুহূর্তে ভেঙে গেল। আতঙ্ক আর ধাক্কায় শরীর ভেঙে সিটে ঢলে পড়ল নিস্তেজ হয়ে। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।